ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার সকাল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সাম্য হত্যার বিচার নিশ্চিতে শুরু থেকে অবহেলা করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা নিশ্চিতেও প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ ছাত্রদল নেতাদের। এ সময় ছাত্রদল নেতা সাম্য হত্যার দায় নিয়ে অবিলম্বে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদল নেতারা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে তারা ইশরাকের পক্ষে নানা স্লোগান দেন। এদিকে চলমান এই আন্দোলনের ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির নাগরিক সেবা। আন্দোলনকারীরা বলছেন, অনতিবিলম্বে ইশরাকের শপথ গ্রহণ আয়োজন করা হোক, নয়তো নগর ভবনের তালা খুলবে না। 24 ঘন্টার মধ্যে ইশরাকের শপথ না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। 3 দফা দাবিতে এই কর্মসূচির ফলে সারা দেশের শিশু শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সহকারী শিক্ষক পদকে শুরুর পদ হিসেবে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতির দাবিতে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে শুরু হওয়া এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানান শিক্ষক নেতারা। তবে সকালে নগরের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস নিতে দেখা গেছে। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই তারা ক্লাস নিচ্ছেন। তবে দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করছেন তারা। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে 16তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর যৌথ আয়োজনে বিশেষ এই অনুষ্ঠানটি মঙ্গলবার রাত 8টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। বাজেটকে সামনে রেখে জনভাবনা, ব্যবসায়ীদের আশঙ্কা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ সমাজের বিশিষ্টজনেরা। তামজিদ সুমনের রিপোর্ট। আমাদের এই বিশেষ অনুষ্ঠান কেমন বাজেট চাই। 1.5 দশকের বেশি সময় ধরে চলা কেমন বাজেট চাই অনুষ্ঠানটি দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট ভাবনা নিয়ে সরাসরি অনুষ্ঠান কেমন বাজেট চাই। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই অনুষ্ঠান, যেখানে অংশ নিয়ে আসছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবারের ভেন্যু এনটিভির তেজগাঁও স্টুডিওতে এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এনটিভির কর্মীরা। বিনিয়োগ, এডিবি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির পাশাপাশি আসন্ন বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সামনে যে বাজেট আছে, এই বাজেটে আমাদের শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। যদি কম মূল্যে সার দেন তো আমরা মনে করি কৃষক বাঁচবো, আর নাহলে তো কৃষক মরাই। পুরো আয়োজনটির সঞ্চালনায় থাকছেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। আয়োজনে বিশেষ এই অনুষ্ঠান কেমন বাজেট চাই। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে থাকবেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল রহমান খান, এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান ও বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন সরকারের নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও শিল্পপতিরা।
মঙ্গলবার রাত ৮টায় শুরু হয়ে কেমন বাজেট চাই অনুষ্ঠানটি বিরতিহীনভাবে চলবে এনটিভির 10:30 রাতের খবরের আগ পর্যন্ত। আর দর্শকরা পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন এনটিভির পর্দায়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভারত থেকে অবৈধভাবে পুশিনের ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, যাদেরকে পুশিন করা হচ্ছে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। প্রতিষ্ঠা 30 বছর উদযাপন করল বেসরকারি সাউথ ইস্ট ব্যাংক। এ উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসাইন চৌধুরী। এ সময় ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম দীর্ঘযাত্রায় পাশে থাকার জন্য গ্রাহক অংশীদার ও সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিরবচ্ছিন্ন সেবা দিতে ব্যাংকের মান আরও বাড়ানোর কথা জানান তিনি। 1995 সালে যাত্রা শুরু করে সাউথ ইস্ট ব্যাংক। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-কে কালো আইন উল্লেখ করে তা বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। খসড়ার অনুমোদনের পর রোববার রাতে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে সচিবালয়ের ভেতরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে এমন হুঁশিয়ারি দেন তারা। কিছু সময়ের জন্য বন্ধ থাকে প্রধান ফটকও। মঙ্গলবার আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। বৃহস্পতিবার খসড়ার অনুমোদনের পর রোববার রাতে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন জারি করা হয়। তার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা, যা শুরু হয় বেলা 11টায়। একে একে বিভিন্ন দপ্তর থেকে নেমে আসেন তারা। বন্ধ হয়ে যায় দাপ্তরিক কর্মকাণ্ড। এই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে আমরা এমন কঠোর কর্মসূচি দেব যে সচিবালয় কেউ ঢুকতে পারবে না। প্রত্যেকের 3 দিন ছুটি নিয়ে আপনারা সিরিয়াল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। কোনো ফ্লোরে কোনো ডেস্কে কোনো কর্মচারী বসে থাকতে পারবে না। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা যান সচিবালয়ের মূল ফটকের সামনে। এ সময় ওই ফটক দিয়ে আধা ঘন্টার মতো সব রকমের যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখান থেকে সচিবালয়ের বিভিন্ন সড়ক ঘুরে সবাই যান মন্ত্রী পরিষদ ভবনের সামনে। বেলা 1:30 পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এ বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান বা প্রত্যাহারের একটি বিষয় আলোচিত হওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় আইন উপদেষ্টা মহোদয় আজ উনি যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি, অযৌক্তিক ছুটি ও অন্য কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে শাস্তির বিধান রাখা হয়েছে, যা হতে পারে চাকুরি থেকে বরখাস্ত, চাকুরি থেকে অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কমিয়ে দেয়া। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজিত উত্তর জেলার পথসভার শুরুতে এসব কথা বলেন তিনি। সচিবালয়ের মতো জায়গায় নৈরাজ্য বন্ধ না করলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কাজকর্ম স্বাভাবিক রাখা হবে বলেও জানান তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে যদি আমলাদের কোনো পর্যালোচনা ও মতামত থাকে তবে তা আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানান হাসনাত আবদুল্লাহ। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সচিব ডক্টর তাসনিম জারা সহ জেলার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে রাঙ্গুনিয়া হাটহাজারীতে পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ।
জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন এই ভুল না করে যে তারা দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে সরে যাবে। সকালে নীলফামারীর ডোমারে লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই, যদি আসে তবে একমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবে। স্পষ্ট করে একটা কথা বলি, যেই ভাষায় আপনাদের উপর এতদিন ধরে জুলুম করা হয়েছে, ওই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আপনারা যদি ওই কালচার সেট করেন, আবার ওই কালচার অন্য কারো দ্বারা ওই কালচারের শিকার আপনারা হবেন। মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১০১ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, যাদেরকে পুশিন করা হচ্ছে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ওয়ালিউল্লাহ উলির ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কমলগঞ্জের মত্রেবল সীমান্ত দিয়ে ২১ জনকে পুশিন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে। হবিগঞ্জের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে সোমবার সকালে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে সোমবার ভোররাতে আরও ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশিন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা বাংলাদেশে অনুপ্রবেশের পর বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে। তাদের আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে গত ২ দিনে ৪২ জনকে পুশিন করিয়েছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। ভারত থেকে অবৈধভাবে পুশিনের ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন, যাদেরকে পুশিন করা হচ্ছে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। ওয়ালিউল্লাহ উলি, এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় আতঙ্কিত যাত্রী ও চালকেরা। আসন্ন ঈদে নিরাপদ যাত্রা নিয়ে শঙ্কিত তারা। গত ৩ মাসের ব্যবধানে এ মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় নগদ অর্থ ও মালামাল লুট সহ নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ অবস্থায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজ ৩ জনকে আটকও করেছে পুলিশ। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। ৪ লেনের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আগের মতো যানজট সৃষ্টি হয় না। সড়ক দুর্ঘটনাও অনেকটা কমে এসেছে। তবে টাঙ্গাইল জেলার অন্তর্গত ৬৫ কিলোমিটারের এই মহাসড়কই যেন এখন নতুন আতঙ্ক। আসন্ন ঈদযাত্রায় রাতের মহাসড়ক নিরাপদ রাখতে তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন দূরপাল্লার বাসের হেলপার ও চালকরা। প্রশাসন যদি তৎপর না হয় তাহলে হবে না। রাস্তায় যেন পুলিশ, পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকলে পরে আমরা একটু নির্ভয়ে চলতে পারি। সম্প্রতি মহাসড়কে বাসে কয়েকটি ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় রাস্তায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। এখন তো খুব কম, কিন্তু ঈদের আগে দেখেন কি হয়, কত খবর দেখবেন, আপনারাই দেখবেন খবর। ঠিক মতো ডিউটি করুক, এটাই আমরা চাই। আমাদের নিরাপত্তা দিক, প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা এবং রাস্তায় চেকিং ব্যবস্থা করা। মহাসড়কে বারবার ডাকাতির ঘটনায় অস্বস্তির মধ্যে আছে পুলিশ প্রশাসনও। এসব ঘটনায় পুলিশ গত কয়েক মাসে আন্তজেলা ডাকাত দলের অন্তত ৭৮ জনকে গ্রেফতার করেছে। সোমবারও ডাকাত দলের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যদি কোনো ধরনের কোনো চুরি, ছিনতাই বা ডাকাতি বা কোনো এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমাদের মোবাইল টিমগুলো বা পিকেট টিমগুলো অবশ্যই মানুষের ওই জায়গাগুলোতে রেসপন্স করবে। আসন্ন ঈদে যাত্রীবাহী বাসে ডাকাতি রোধ সহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মহাসড়ক নিরাপদ রাখতে নানা উদ্যোগ নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক।
সিলেটে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনে ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সহায়তা প্রদান করেছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। লাভশেয়ার বিডি ইউএসএর উদ্যোগে সিলেট মাতৃমঙ্গল হাসপাতাল সম্মেলন কক্ষে ৩ জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত এক পরিবারের হাতে ১১ লাখ টাকার চেক তুলে দেন তিনি। এ সময় প্রবাসীদের প্রশংসা করে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, বরাবরের মতো এবারও সংকটকালে দেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়িয়েছে প্রবাসীরাই। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে একই স্থানে পৃথক সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় বিএনপির পক্ষ থেকে একটি এবং বিএনপি নেতা খুশবুর রহমান খোকনের সমর্থকরা আলফাডাঙ্গা চৌরাস্তা মোড়ে আরেকটি সভার ঘোষণা দিলে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকেন। এতে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়। সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে এলাকায়। ১২ দিন বন্ধের পর আজ থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সহ পণ্য খালাস প্রক্রিয়া। ফলে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, সৃষ্টি হয়েছে ভয়াবহ পণ্য জট। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও ডেলিভারি দিতে। রাজস্ব বোর্ডের একের পর এক কর্মসূচি ও আন্দোলনের কারণে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে বেনাপোল কাস্টমস হাউসে। ঈদের আগে এমন অচলাবস্থায় তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আমদানিকারক ও রপ্তানিকারকরা। সিরাজগঞ্জে গরিব ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে। চিকিৎসা শেষে সব ধরনের রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়। সরকারের সাথে কোনো মতপার্থক্য বা বিভেদ হয়নি। সরকারের নির্দেশনা মেনেই কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর দফতর। মানবিক করিডোরকে স্পর্শকাতর উল্লেখ করে জানানো হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। আর মবের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ব্রিফিংয়ে। রিপোর্টে আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সাংবাদিকদের অবহিত করতে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিং করে বাংলাদেশ সেনাবাহিনী। রাখাইনে মানবিক করিডোর দেয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ব্রিফিংয়ে জানানো হয়, দেশের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তায় আপোষ করবে না সেনাবাহিনী। এখন করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনী এবং সরকারের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা জানান, শুরু থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো দূরত্ব নেই। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে এত আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, আইন নিজের হাতে তুলে নিলে কোনো ছাড় দেয়া হবে না। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামে KNF এর পোশাক উদ্ধারে উদ্বেগ জানিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনী আরাকান আর্মি আরসার গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আরসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গুম করা মানবতা বিরোধী অপরাধ। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের মানুষের সাথে সংহতি প্রকাশ করে আর কেউ যাতে গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে ৬৬৬ জন গুম হয়েছে। বিএনপির হিসাবে এর প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ উল্লেখ করে তারেক রহমান এটিকে আওয়ামী দুঃশাসনের নমুনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে। সংবিধান সংস্কার প্রক্রিয়া, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐকমত হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে জাতীয় সংসদের এলটি হলে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। একই সঙ্গে আলী রিয়াজ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা, ভোট জালিয়াতি ও দুর্নীতির দায়ে অভিযুক্তদের চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাধীন তদন্ত কমিশন গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বেশিরভাগ দল একমত। কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐকমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারে, তাহলে সে সময় এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে। এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন, বারবার জানাচ্ছেন, তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করছেন, একটা পথ তারা নির্ধারণ করতে পারবে। দুদকের মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামী বুধবার। আজ বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এর শুনানি শেষ হলে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। রায়ে জুবাইদা রহমান এবং তারেক রহমান খালাস পাবেন বলে প্রত্যাশা তার আইনজীবীর। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০২৩ সালের ২ আগস্ট বিচারিক আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়। গত ১৪ মে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডাক্তার জুবাইদা রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের সই করা এই বিজ্ঞপ্তি সোমবার একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেওয়ার লক্ষ্যে তাদের আবার নোটিশ দেওয়া হলো। তারা আগামী ৩ জুন সকাল 10টায় ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেবেন। তা না হলে সেই ধার্য তারিখে অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার কার্য সম্পন্ন হবে। আগামী ৩ দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করার জন্য সরকারের সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সময়সীমা দেন সংগঠনের নেতারা। তারা জানান, আগামী ২৯ মের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, না হলে আরও কঠিন কর্মসূচি দেবে ঐক্য পরিষদ। এ সময় জানানো হয়, আন্দোলনকারীদের দাবি মেনে না নেওয়ায় চেয়ারম্যানের প্রতি বিশ্বাস ও আস্থার সংকট হয়েছে। এর আগে গত ১২ মে রাতে এনবিআর ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে ১৩ মে থেকে কর্মসূচি শুরু করে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাসে রবিবার রাতে আন্দোলন স্থগিত করেছে সংস্কার ঐক্য পরিষদ। আজ রাতেই মধ্যেই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। টিকিট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ স্পোর্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজেএ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করে এসব কথা জানিয়েছেন তাবিথ। প্রথমবার অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচ টিকিটের ব্যবস্থা করে বিপাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পেমেন্ট করেও টিকিট না পাওয়া, কালোবাজারি সহ
নানা অভিযোগ তুলে ক্রিকেট প্রত্যাশীরা। দ্রুততম সময়ে অব্যবস্থাপনা থেকে পরিত্রাণের উপায় খুঁজছে বাফুফে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে দর্শকদের উৎসাহ ব্যাপক, তাই ৮ বিভাগে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখার ব্যবস্থা করছে ফেডারেশন। ১০ জুন ম্যাচের জন্য ফেডারেশনের পক্ষ থেকে দর্শকদের জন্য আরও অনেক বেশি চমক রয়েছে বলে জানান তাবিথ।